কাহিনীর শুরুতেই বলা হয় লেজেন্ডরা পৃথিবীর শুরু থেকে এমন একটি স্বর্গীয় মাউন্টেনের কথা বলে আসছেন যেটা আকাশ আর সমুদ্রের মাঝে ভাসমান। তবে এই মাউন্টেনে রয়েছে ইউলি নামক একটি ঝর্ণা। এই ঝর্ণার পানি যে মানুষ একবার পান করতে পারে সে ইমর্টালিটি অর্জন করতে পারে। আর সেই একইভাবে যদি কোনো ডিমন বা রাক্ষস সে পানি পান করতে পারে তাহলে সে পেয়ে যায় 1000 বছরের কাল্টিভেশন। তবে সেখানে পৌঁছানোর একমাত্র উপায় হলো কুনলুন মিরর। এই মিররই কাউকে সেখানে যাওয়ার রাস্তা বলে দিতে পারে। তাই মানুষ আর ডিমনরা সবাই এই মিররকেই খুঁজে বেড়াচ্ছে। তবে শুধুমাত্র তিয়ানচেং রাজ্যের সম্রাটরা প্রজন্মের পর প্রজন্ম থেকেই এই মাউন্টেন খোঁজার জন্য বেশি জোর দিয়েছেন। এমনকি তারা অনেকবার ব্যয়বহুল নৌবহরও পাঠিয়েছেন। এরপর আমরা তিয়ানচেন রাজ্যের একজন বৃদ্ধ সম্রাটকে দেখি। সে ভীষণই খুশি ছিল কারণ সে এই মাউন্টেন খুঁজে পেয়ে গিয়েছে ভেবেছে। তখনই সেখানে একজন ডিম শার্ট ইমোর্টাল আসে আর সম্রাট তাকে গ্রেডিং করলে সে বলে, তুমি যা দেখেছো তা সত্যিকারের ইউলি ঝর্ণার মাউন্টেন নয়, এটা তোমার একটা স্বপ্ন মাত্র। যদি তুমি সত্যিকারের এই ইউলি পর্বতে যেতে চাও তাহলে তোমাকে কুনলুন মিরর খুঁজে পেতে হবে। সেই মিররই একমাত্র তোমাকে এই মাউন্টেনে পৌঁছানোর রাস্তা বলে দিতে পারবে। সম্রাট তাকে বলে, আমাকে সাহায্য করুন। তখন ডিম শার্ট বলে, তাহলে তুমি সকল ডিমনদের রাজা হংকে অ্যাকসেপ্ট করে নাও। সম্রাট বলে, কি করে সম্ভব? তাকে তো আমার পূর্বপুরুষেরা 100 বছর পূর্বেই ধ্বংস করে দিয়েছে। ডিম শার্ট বলে, সে মারা যায়নি, শুধু ঘুমিয়ে রয়েছে। যদি সে সবার আগে ইউলি পানি পেয়ে যায় তাহলে এই পৃথিবীতে তার সমতুল্য আর কেউই থাকবে না। মনে রেখো এই চেহারাটা। তখনই আমরা ডিমন রাজা হংকে দেখতে পাই। সে সম্রাটের গলা চেপে ধরে ভীষণ রেগে বলে, আমার মৃতদেহের উপর দিয়ে অমর হতে চাস? এটা বলে সে তাকে ছুঁড়ে পানিতে ফেলে দেয়। তখনই সম্রাটের ঘুম ভেঙে যায়। ঘোষণা করা হয় সম্রাট আজ আবারও দুঃস্বপ্ন দেখেছেন। তাই সকল ফেইয়ু গার্ডদের ডাকা হয়েছে শাস্তির জন্য। আগের সম্রাট এই ফেইয়ু গার্ড সৈন্য দল গঠন করেছিলেন কারণ ডিমনদের সাথে মানুষদের শত্রুতা পুরনো। ডিমনরা মূলত স্বপ্নে তাদের মেরে ফেলতে চায়, তাই তারা নিজেদের জীবন রক্ষার জন্য এই গার্ডদের দায়িত্ব দেন স্বপ্নে আসা সেই পাওয়ারফুল ডিমনকে ধরার জন্য। যেহেতু তারা দুঃস্বপ্ন আটকাতে পারেনি তাই এই সৈন্য দলের প্রধানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর নতুন সৈন্য দলের প্রধান ঘোষণা করা হয় আরেক সৈন্য বিংজুকে। এরপর বিংজুকে সৈন্য প্রধান হওয়ার ডিগ্রি গ্রহণ করতে ডাকা হয়। এদিকে রাত 9টা বেজে যাওয়ায় প্রহরীরা সবাইকে ডেকে বলছিল রাত 9টার পর যেন কেউ ঘর থেকে বাহিরে বের না হয়। এদিকে একটি বাচ্চা ছেলে তার মাকে জিজ্ঞেস করে তারা রাতের বেলা কেন ঘর থেকে বাহিরে যেতে পারে না। তার মা বলে, কারণ রাতে ডিমনরা নেমে আসে মানুষদের খেয়ে ফেলতে। ছেলেটি আবারও প্রশ্ন করে ডিমনরা দেখতে কিরকম হয়। তখনই তাদের ঘরের দরজায় থাবা বসায় বিশাল দৈত্যাকারের একটি ভাল্লুক ডিমন। এরপর আমরা একটি বাড়ির ছাদে কালো মাস্ক পরিহিত একজনকে দেখি। সেই ভাল্লুক ডিমনটিকে তাড়া করছিল। এই হচ্ছে মূলত এই ড্রামার ফিমেল লিড শিয়াও। এদিকে একজন প্রহরী সবাইকে ডেকে ডেকে বলছিল সবাই নিজ ঘরে অবস্থান করুন, নিজেকে এবং পরিবারকে সেফ রাখুন। এখন রাত 9টা বেজে গিয়েছে। তখনই তার উপরে এসে পড়ে সেই ভাল্লুক ডিমনটি। এই ডিমনটাকে মূলত শিয়াও তাড়া করছিল। লোকটি তো ভয় পেয়ে চিৎকার করে এত লোক জড়ো করে ফেলে। এদিকে বিংজু বসে তার সৈন্যদের সাথে খাবার খাচ্ছিল। সেখানে সবার চেঁচামেচি শুনে ইয়ার নামে একজন সৈন্য বিংজুকে বলে, আমি কি আরো সৈন্য ডেকে পাঠাবো? হয়তো ডিমন হামলা করেছে। বিংজু বলে, আমার তরবারি তো এখনো ডিমন এসেছে বলে আমাকে অ্যালার্ট করেনি। তখন সেখানে সিয়া বসে সিটি গেট মাস্টারকে বলে, আমি একজন ডিমন হান্টার। আমি ভাল্লুক ডিমনকে তাড়া করে করে আমার রাজ্য থেকে রাজ্যে চলে এসেছি। আপনি গেট খুলে দিন। যদি আমি ডিমনটিকে ধরতে না পারি সে আরো অনেক মানুষের ক্ষতি করতে পারে। গেট মাস্টার বলেন, রাত 9টার পর সিটি গেটের ভিতরে প্রবেশ কিংবা বাহিরে যাওয়ার কোনো অনুমতি নেই। তখনই সেই প্রহরী লোকটি এসে বলে, আরে হিরোইন, তুমি চলে গেলে যদি সেই ডিমনটা আবারও চলে আসে তাহলে আমাদের কে বাঁচাবে? তুমি এখানেই থাকবে। তখন সকল মানুষ এসে বলতে শুরু করে তাকে এখানেই থাকতে। এই সবই দূর থেকে দেখার চেষ্টা করছিল বিংজু। তখনই গাড়ি করে একটি লোক এসে শিয়াওকে বলে, আমার ঘরে দুটো মেয়ে রয়েছে, তারা ডিমন আক্রমণের কথা শুনে ভয়ে খাবার দাবার বন্ধ করে দিয়েছে। আপনি আমার রেসিডেন্সে চলুন, সেখানে আমি আপনাকে ভালো খাবার দাবার দিয়ে আপ্যায়ন করব। এই লোকটির নাম পারফেক্ট, সে এই রাজ্যের একজন বিচারক। শিয়া বলে, আমাকে ফিরে যেতে হবে, তবে তোমাদের সবার জন্য আমি একটা মন্ত্র শিখিয়ে দিয়ে যাব।
এটা পাঠ করে ঘরের দরজায় ফু দিলে কোনো ডিমন আক্রমণ করবে না। এক লোক বলে এটা কি কাজ করবে? এটা শুনে শিয়াও রেগে বলে এটা আমার মাস্টার দিয়েছেন নিজেকে রক্ষা করার জন্য, কতটা কৃতজ্ঞ তোমরা। সে রেগে চলে যেতে চাইলে তার সামনে এসে দাঁড়ায় পারফেক্ট, আর সে বলে আমি আপনাকে কিনবো, বলুন কত টাকাতে আপনি আমার বাড়ি যাবেন। সেখানে উপস্থিত সবাই নিলামের মতো দরদাম করতে শুরু করে দেয়। যেহেতু তারা জানতে পেরেছে শিয়াও একজন ডিমন হান্টার, তাই তারা সবাই চায় শিয়াও তাদের নিরাপত্তা দিক। শিয়াও বলে ঠিক আছে, আমার কাছে যে মন্ত্রটি রয়েছে সেটা আমি তোমাদের কাছে বিক্রি করব, এক পিসে 1 কয়েন করে। তখনই সেখানে বিংজু আসে আর বলে আমি এত বছর ডিমন শিকার করি, কিন্তু কখনো এমন মন্ত্র দিয়ে ডিমন তাড়ানো যায় সেটা শুনিনি। সে শিয়াওয়ের কাঁধে ভাল্লুকের পশম পেয়ে বলে এটা নিশ্চয়ই তোমার তাড়ানো ভাল্লুক ডিমনের পশম, কিন্তু এটাতে তো কোনো রক্তের গন্ধই নেই, দেখে মনে হচ্ছে অনেক আগে শুকিয়ে গিয়েছে এই পশম। এরপর সে ভাল্লুকের পায়ের ছাপ দেখে বলে এটা তো ভাল্লুকের পায়ের ছাপ বলে মনে হচ্ছে না, কারণ একটি ভাল্লুকের ওজন কম হলেও 150 থেকে 250 কেজি হবে, কিন্তু এই পায়ের ছাপ দেখে মনে হচ্ছে এই ভাল্লুকের ওজন মাত্র 50 কেজি। এখন আপনি কি বলতে চান মাস্টার? তখনই শিয়াও তার কাছে গিয়ে বলে দুজনে 50-50, মানে ডিমন তাড়ানোর নাম করে সে লোক ঠকিয়ে তার মন্ত্র বিক্রি করে বেড়ায়। বিঞ্জু বলে আমার 60% আর তোমার 40%, ডিল ফাইনাল। বিঞ্জু সবাইকে বলে একটা পাখিও উড়ে সিটির বাইরে যেতে দেখিনি, নিশ্চয়ই ডিমনটা ভিতরেই রয়েছে। তখনই তার সৈন্যরা ধরে নিয়ে আসে সেই নকল ভাল্লুককে, যে কিনা ভাল্লুকের পোশাক পরেছিল। এই লোক মূলত শিয়াওয়ের বাবা। তাদের সাথে থাকা 3 জনকেই ধরা হয়েছে। এরপর তাদেরকে বিচার সভায় নেওয়া হয়। বিচার শুরুর আগে শিয়াও পরে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করে। বিঞ্জু বলে ঠান্ডা পানি দাও, এমনিতেই জেগে যাবে। তখনই শিয়াও উঠে তার বাবাকে বলে আমরা এখানে কেন? তখনই এক লোক বলে কারণ তুমি অপরাধী। বিঞ্জু বলে তুমি খুবই নির্লজ্জ, এটা ম্যাজিস্ট্রেট অফিস, তোমার নাট্য মঞ্চ নয়। তখনই শিয়াও কান্না করে বলে আমার নাম শিয়াও, ইনি আমার বাবা, আর ওরা আমার শহরের লোক। আমরা আসলে সাধারণ শিকারী ছিলাম, কিন্তু হঠাৎ করে ম্যাজিস্ট্রেট অফিস থেকে বলা হয় আমাদের ডিমন শিকার করে আনতে। এর জন্য আমাদের মৃত্যুর সময় সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আমরা কি করে জানবো ডিমন কিভাবে শিকার করে? তাই আমরা সেখান থেকে পালিয়ে এই সিটিতে চলে এসেছি, আর জীবিকার তাগিদে এই নকল ডিমন ভাল্লুক সাজিয়ে নকল মন্ত্র বিক্রি করে টাকা উপার্জন করি, কিন্তু আমরা কাউকে আঘাত করিনি। পারফেক্ট তার মোটা মোটা মেয়েদের দেখিয়ে বলে তোমার জন্য আমার মেয়েরা না খেয়ে শুকিয়ে যাচ্ছে, তুমি এই সিটিতে ডিমন আতঙ্ক ছড়িয়েছ, তোমার শাস্তি মৃত্যুদণ্ড। শিয়াওয়ের বাবা ক্ষমা চাইতে থাকেন। শিয়াও বিঞ্জুকে বলে আপনি ডিমন হান্টিং এর নাম ব্যবহার করে ফেইউ গার্ড হয়ে মানুষদের মেরে রক্তাক্ত করছেন, আর আপনার সাথে জড়িত রয়েছে এই দুর্নীতিবাজ ম্যাজিস্ট্রেট। সবাই জানে তোমরা ডিমন শিকার করতে পারো না, আমাকে মেরে ফেললে কি এই সিটি থেকে সব ডিমন চলে যাবে? বিঞ্জু তাকে থামিয়ে দিয়ে বলে ভালো কথা বলেছ, আমি কাউকে মেরে ডিমন তাড়াতে পারবো না, কিন্তু আমি যাকে মারি সে ডিমনই হয়। এরপর সে ডিমন ডিটেকটিভ মেশিনে প্রমাণ করে দেয় যে শিয়াও একজন ডিমন। সে বলে সত্যি করে বলো তোমার আসল পরিচয়। শিয়াও রেগে বলে হ্যাঁ আমি ডিমন, নয় লেজওয়ালা ফক্স ডিমন, যাও গিয়ে ক্রেডিট নিয়ে বলো আমি ডিমন মেরেছি। বিঞ্জু বলে ঠিক আছে, আমি তোমার ইচ্ছে পূরণ করে দিচ্ছি। এটা শুনে শিয়াওয়ের বাবা বলে শিয়াও অন্য সবার থেকে আলাদা, তার রক্ত অদ্ভুত রকমের স্মেল রয়েছে, যেটার আকর্ষণে অন্য সব ডিমন প্রাণী আমার বাড়িতে চলে আসে, তাই অনেক মানুষ ভেবে নেয় সে ডিমন। সেজন্য আমি বারবার জায়গা পরিবর্তন করি আমার মেয়েকে বাঁচাতে। সে ডিমন নয়, সে আমার স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছে, সে মানুষ। বিঞ্জু বলে তাহলে তোমার ব্লাডের ঘ্রাণে ডিমন আসে, তাহলে আমি তোমাকে টুপ হিসেবে সত্যিকারের ডিমন শিকার করতে চাই। যদি কোনো বড় ডিমন ধরতে পারি তাহলে তোমাকে ছেড়ে দেব। এরপর তারা শিয়াওকে নিয়ে একটি জঙ্গলে আসে। এই জঙ্গলে নাকি 100 বছর ধরে পাওয়ারফুল ডেমনিক এনার্জির অস্তিত্ব অনুভব করা যায়। তাই সে পরীক্ষা করতে শিয়াওয়ের হাত কেটে দেয় আর তার হাতের রক্ত ফেলে রাখে। বিঞ্জু শিয়াওকে একটি টুকরো কাপড় দিয়ে ছেড়ে দেয়, আর তারা দূরের একটি গাছের উপরে বসে অপেক্ষা করছিল যে সত্যি রক্তের ঘ্রাণে কোনো ডিমন আসে কিনা। বিঞ্জু সহকারী বলে ডিমন ডিটেকটিভ যন্ত্র তো মেয়েটিকে দেখে রিয়েক্ট করেছিল, আপনি তাকে কেন ছেড়ে দিলেন? হতেও পারে সে ডিমন। বিঞ্জু বলে সে যন্ত্রটি রিয়েক্ট করলেও আমার তরবারি রিয়েক্ট করেনি, সে পুরোপুরি ডিমন নয়। এদিকে শিয়াও হাঁটছিল
তখনই তার পেছনে জোরে বাতাস বইতে শুরু করে। তাই সে ভয় পেয়ে একটি বিশাল গাছের ডালে উঠতে শুরু করে। তার কাটা হাতের রক্তের ছোঁয়াতে গাছের ডালপালাগুলো চমকাতে শুরু করে। আর হঠাৎই তার সামনে একটি পেঁচানো ডাল ঝুলে পড়ে। সে সেটাই হাত দিতেই ভেতর থেকে স্পিরিট টাইপের কিছু একটা বের হয়। সেও তো ভাবে এটা কোনো ট্রেজার। সে খুব খুশি হয়ে যায়। সে সেটাই টাচ করতে একটি বিশাল সাপ এসে যেন তাকে গিলে ফেলতে চায়। এই সাপটি মূলত শিয়াওয়ের কাছে থাকা ট্রেজারটি চাচ্ছিল। আর এই সাপটির অনেকগুলো মাথা ছিল। এটি পুরো গাছটিকে পেঁচিয়ে রেখেছিল। মনে হচ্ছিল সেই গাছটি আস্ত একটা সাপ। এদিকে বিঞ্জুর তলোয়ার তাকে অ্যালার্ট করতে থাকে। সে বুঝে যায় আশেপাশে বড় কোনো ডিমন রয়েছে। এদিকে শিয়াও এতগুলো মাথা দেখে কাকে দেবে ট্রেজারটি সেটাই ভেবে পাচ্ছিল না। তখনই সেখানে বিঞ্জু এসে তার সৈন্যদের নিয়ে একটি সিল অ্যাক্টিভ করে সাপটিকে বন্দি করে ফেলে। শিয়া উপর থেকে পড়ে যেতে নিলে বিঞ্জু তাকে ধরে ফেলে। শিয়া বলে, বড় ডিমন পেয়ে গিয়েছেন, এখন আমি মুক্ত। সে চলে যেতে চাইলে বিঞ্জু তাকে যেতে দেয় না। হঠাৎই বিঞ্জু সাপের একটি মাথা কেটে ফেলে। শিয়া বলে, আপনার সাপটিকে আঘাত করা উচিত হয়নি। বিঞ্জু বলে, দেখছো না সে মানুষকে মারতে চাইছে। শিয়া বলে, সে তো আপনাকে আক্রমণ করেনি, আপনি তো এই ফরমেশনটি অ্যাক্টিভ করলেন। এদিকে সাপটি ভীষণ রেগে যায়। বিঞ্জু তার তরবারি দিয়ে সাপটিকে আঘাত করতে থাকে। সেই সুযোগে শিয়াও পালাতে শুরু করে। তখনই সেখানে একজন সৈন্য এসে তাকে ধরে ফেলে। সেখানে একটি বিড়াল ডিমনও চলে আসে। এই ডিমনটির নাম শিউমিং। শিয়াওয়ের কাছে গিয়ে বলে, তুমি তো নিনান। শিয়াও বলে, তোমার শরীর আর মুখে গন্ধ, দূরে সরো। শিউমিং বলে, আরে তুমি তো নিনানি, কারণ সেও আমার গন্ধ সহ্য করতে পারতো না। তোমার হাতের ওই ট্রেজারটি আমাকে দিয়ে দাও, সেটা লর্ডকে ফেরত দিতে হবে। 100 বছর পরও তুমি কি লর্ডের পিছু ছাড়বে না? শিয়াও তো এসবে কিছুই বুঝতে পারছে না। তখনই সেখানে বিঞ্জু চলে আসে আর সে শিউমিং এর সাথে ফাইট শুরু করে। সেই সুযোগে শিয়াও আবারও পালায়, কিন্তু এই শিউমিং তার পিছু কিছুতেই ছাড়ছে না। সে বলতে থাকে, এটা ফিরিয়ে দাও। তখনই সেখানে হাজির হয় ড্রিম শার্ট আর সে হ্যালুসিনেট করে দেয় সবাইকে। শিয়াও স্বেচ্ছায় সে ট্রেজারটি তাকে দিয়ে দিয়েছিল। হঠাৎই সে উপর থেকে খাদে পড়ে যেতে নেই, আর তখনই তার হাত থেকে ট্রেজারটি ছুটে যায়। এদিকে সম্রাটের পুরো প্রাসাদ কাঁপছিল। সেই ট্রেজারটি থেকেই বের হয় ডিমন রাজা হং। শিয়াওকে দেখে তার চোখে পানি চলে আসে। সে বলে, নিনান, 100 বছর পরও কি তুমি আমাকে যেতে দেবে না? সে নিচে গিয়ে শিয়াওকে ধরে ফেলে আর তারা দুজনেই উড়ে উড়ে যেতে থাকে। শিয়াও তো ভাবছিল সে মরে গিয়েছে। তখনই সে দেখে সে খুবই সুন্দর একটা রাজ্যের আকাশে ভেসে বেড়াচ্ছে। এদিকে বিঞ্জু আর ইয়ান চিন্তিত ছিল, তাদের রাজ্যের বড় কোনো বিপদ হবে হয়তো এটা ভেবে। শিউমিং তার লর্ড ফিরে এসেছে এটা তো বিশ্বাসই করতে পারছিল না। হং বলে, আমাকে একটি মানুষ মেয়ে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। এরপর তারা শিয়াওয়ের কাছে আসে। শিয়াওকে তারা বেঁধে রেখেছে। শিয়াও বলে, আরে ডিমনরা, প্লিজ তোমরা আমাকে যেতে দাও। তখনই হং এর অতীত মনে পড়ে, যেখানে তার ভালোবাসার মানুষটি তাকে মেরে ফেলেছিল, কারণ সে ডিমন। হং বলে, আমার জীবনে সব থেকে বড় ভুল তোমার সাথে দেখা হওয়া। হং বলে, তা না পারলেও সে যদি কোনো খারাপ ডিমনের মুখোমুখি হয় তাহলে বিপদে পড়তে পারে। একটা কাক এসে শিয়াওয়ের ফেলে দেওয়া কাগজের টুকরো মুখে নিয়ে একটি লোকের কাছে দিয়ে দেয়। এদিকে শিয়াও একটি খাল দেখে খুশি হয়ে পানিতে নেমে যায়। তখনই একটি কালো ধোঁয়ার ছায়া এসে তাকে তুলে নিয়ে যায়। এই কালো ছায়াটি হচ্ছে একটা ডিমন, তার নাম হলো হেইউ। সে শিয়াওয়ের গলা চেপে ধরে বলে, তুমি তো ডিমন রাজ্যের বাইরের কেউ, কি করে এই ব্যারিয়ার ভেঙে ভিতরে প্রবেশ করেছো? তখনই শিউমিং এসে তার সাথে লড়াই শুরু করে। তাই হেইউ শিয়াওকে ছুঁড়ে মারে। তখনই হং তাকে ধরে ফেলে। হং তাদের লড়াই থামিয়ে দিয়ে বলে, 100 বছর আগে